যে স্ত্রী তার স্বামীকে দরিদ্র ভেবে অবজ্ঞা করেছিল, বছরের পর বছর কেটে যাওয়ার পর সেই স্বামীরই দরজায় ভিখারিনীর রূপে দেখা গেল তাকে। বন্ধুরা, এটি মধ্যপ্রদেশের ইন্দোর শহরের এক অবিস্মরণীয় সত্য ঘটনা। ইন্দোরের সবচেয়ে অভিজাত এলাকায় একটি বিশাল সাদা রঙের কুঠির ছিল, কাপুর ভিলা। উঁচু লোহার গ্রিল দিয়ে ঘেরা, চারপাশে নিরাপত্তারক্ষীদের সতর্ক পাহারা, ভেতরে সবুজ ঘাসের লন, ঝর্ণার মতো ফোয়ারা আর দামি গাড়ির দীর্ঘ সারি। বাইরে থেকে যে কেউ দেখলে মুগ্ধ হয়ে বলে উঠত, বাহ, কি অসাধারণ জীবন! আর সেই জাঁকজমকপূর্ণ পরিবেশের মাঝে বাস করত অনন্যা কাপুর। অনন্যা ছিল শহরের প্রখ্যাত শিল্পপতি রাজ কাপুরের একমাত্র কন্যা। অপূর্ব সুন্দরী, উচ্চশিক্ষিত, স্টাইলিশ, কিন্তু মনের গভীরে ঠিক ততটাই কঠোর ও অহংকারে ভরপুর। ছোটবেলা থেকেই সে কখনো কোনো অভাবের ছায়া দেখেনি। যা চেয়েছে তা মুহূর্তে পেয়েছে, আর যা চায়নি তাও অজান্তে তার কাছে চলে এসেছে। কিন্তু সম্ভবত এই অফুরন্ত সুখের প্রাচুর্যই তাকে এমন করে গড়ে তুলেছিল যে তার মনে হয়েছিল পৃথিবী শুধু টাকার ওপর চলে, আর গরিব মানুষজন কেবল একটা অপ্রয়োজনীয় বোঝা মাত্র। একদিন সকালবেলা অনন্যা নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে সুগন্ধি কফি পান করছিল। নিচের লনে একজন মালি ঘাস কাটছিল। হঠাৎ তার মেশিনটি বন্ধ হয়ে গেল। আরে, এটা আবার কি হল? আওয়াজ কেন থেমে গেল? অনন্যা বিরক্তিতে ভরা কণ্ঠে বলে উঠল। মালি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, দিনিমণি, মেশিনটা নষ্ট হয়ে গেছে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তোমাদের দিয়ে তো একটা কাজও ঠিকমতো হয় না, জানি না বাবা কেন এমন অযোগ্য লোকদের রাখেন। সে রাগে কফির কাপটা টেবিলের ওপর জোরে আছড়ে রাখল। মালি চুপচাপ মাথা নিচু করে মেশিন ঠিক করতে লাগল। ঠিক সেই মুহূর্তে রাজ কাপুর সেখানে এসে উপস্থিত হলেন। তিনি পুরো ঘটনা শুনেছিলেন। অনন্যা, এভাবে কথা বলা একদম উচিত নয়, তিনি শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন। অনন্যা হেসে উঠল। বাবা, তুমি বড্ড আবেগপ্রবণ হয়ে যাও। এই লোকেরা তো শুধু টাকার জন্য কাজ করে, মানবতার জন্য তো নয়। রাজ কাপুরের মুখে এক মুহূর্তের জন্য গভীর কষ্টের ছায়া ফুটে উঠল। মা, টাকা সবকিছু নয়। অনন্যা তার দিকে না তাকিয়েই জবাব দিল। টাকাই তো সবকিছু বাবা, টাকা না থাকলে কেউ তোমাকে চিনতেও চায় না। তার এই কথাগুলো বাতাসে তীক্ষ্ণ তীরের মতো বিধে রইল। রাজ কাপুর কিছু বললেন না, কিন্তু সেদিনই প্রথমবারের মতো তিনি তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর আশঙ্কায় পড়লেন। তার মনে হচ্ছিল, যদি কখনো জীবন তার থেকে সবকিছু কেড়ে নেয় তাহলে সে একেবারে ভেঙে পড়বে। কিছুদিন পর রাজ কাপুর নিজের পৈতৃক গ্রাম সুন্দরপুর খেড়ায় গেলেন। বহু বছর তিনি সেখানে যাননি, কিন্তু এবার তার যাওয়া যেন নির্ধারিত ছিল। গ্রামটি এখনও আগের মতোই ছিল, কাঁচা রাস্তা, মাটির সুবাস, খোলা আকাশ আর সহজ সরল মানুষ। সেখানেই তার দেখা হয়ে গেল আর্য সিংহের সঙ্গে। আর্য সাধারণ পোশাকে ছিল, রোদে পোড়া তামাটে গায়ের রং, হাতে কঠোর পরিশ্রমের রেখা, কিন্তু চোখে এক অদ্ভুত আত্মসম্মান আর শান্তি। সে তার বৃদ্ধ বাবাকে সাহায্য করে ওষুধ খাওয়াতে নিয়ে যাচ্ছিল। বাবাজি, ধীরে চলুন, আমি তো আছি, সে অপার মমতা দিয়ে বলছিল। রাজ কাপুর দূর থেকে সব দেখছিলেন। পরে জানতে পারলেন যে আর্য খেতে কাজ করে, পাশাপাশি শহরে মজুরিও করে। মা নেই, বাবা অসুস্থ, তবুও সে কখনো কারো কাছে সাহায্য চায়নি। গ্রামবাসীরা বলত, আর্য গরিব ঠিকই, কিন্তু মনে সে রাজা। রাজ কাপুরের মনে হঠাৎ এক অদ্ভুত চিন্তা উদয় হল, এমন এক সিদ্ধান্ত যা তার মেয়ের জীবন চিরতরে বদলে দিতে পারত। কিছুদিন পর যখন তিনি ইন্দোরে ফিরলেন, তিনি অনন্যাকে নিজের ঘরে ডাকলেন। মা, আমি তোমার বিয়ের ব্যাপারে ভাবছি, তিনি ধীরে ধীরে বললেন। অনন্যার মুখে উৎসাহ ফুটে উঠল। সত্যি বাবা? কে সে? কোনো বিজনেসম্যান নাকি এনআরআই? রাজ কাপুর দীর্ঘশ্বাস নিলেন। ছেলেটি গ্রাম থেকে, নাম আর্য সিং। ঘরের হাওয়া যেন হঠাৎ জমে গেল। কি? অনন্যা প্রায় চিৎকার করে উঠল। তুমি কি মজা করছো বাবা? না মা, ও খুব ভালো মানুষ। আমার কোনো গরিব কৃষক চাই না বাবা, আমি ওই গ্রামে মরে যাব। তার কণ্ঠস্বর রাগ আর অপমানে কাঁপছিল। রাজ কাপুর প্রথমবার কঠোর হয়ে বললেন, অনন্যা, বিয়ে মানুষের সাথে হয়, টাকার সাথে নয়। কিন্তু আমি এই বিয়ে করব না, সে কাঁদতে কাঁদতে বলল। সেই রাতেই রাজ কাপুরের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। ডাক্তার বললেন তাকে একদম মানসিক চাপ দেওয়া যাবে না। হাসপাতালের ঘরে মেশিনের শব্দের মাঝে অনন্যা প্রথমবার ভয় পেল। দুর্বল কণ্ঠে বাবা তার হাত ধরলেন। মা, আমি চাই তুমি সুখী হও, কিন্তু সত্যিকারের সুখ টাকা দেয় না, মানুষ দেয়। অনন্যার চোখ থেকে জল পড়তে লাগল। সে প্রথমবার নিজেকে অসহায় বোধ করল।
অবশেষে বাবার অবস্থা দেখে সে বিয়ের জন্য রাজি হয়ে গেল, মন থেকে নয়, বাধ্য হয়ে। বিয়ে হল অত্যন্ত সাদামাটাভাবে, কোনো বড় অনুষ্ঠান নেই, মিডিয়া নেই, কোনো জাঁকজমক নেই। অনন্যার মনে হল যেন তার জীবনের সব আলো নিভে গেছে। যখন সে প্রথমবার আর্যের ছোট ঘরে পৌঁছল, তার পা যেন থমকে গেল। মাটির আঙিনা, সাধারণ আসবাবপত্র, ছোট রান্নাঘর, কোনো কাজের লোক নেই, এসি নেই, কোনো শান শৌকত নেই। তার মনে হল যেন তাকে অন্য কোনো জগতে ফেলে দেওয়া হয়েছে। আর্য ধীরে ধীরে বলল, বাড়িটা ছোট, কিন্তু চেষ্টা করব তোমার যেন কোনো কষ্ট না হয়। অনন্যা তার দিকে তাকালোও না, তার চোখে ছিল শুধুই ঘৃণা আর মনে টকবক করছিল রাগ। তার স্পষ্ট মনে হচ্ছিল এটা বিয়ে নয়, একটা সাজা। আর সেই রাতে ওই ছোট ঘরে বসে অনন্যার মনে শুধু একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, আমি এখানে থাকতে পারব না, কক্ষণই না। এই কথাগুলোই সারা রাত অনন্যার মাথায় হাতুড়ির মতো বাজতে লাগল। বাইরে কোথাও দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল, ছাদের পাখাটি ধীর গতিতে ঘুরছিল, আর মাটির দেওয়াল থেকে আসা ভ্যাপসা গন্ধ তাকে আরও অস্থির করে তুলছিল। সে আগে কখনো এমন রাত কাটায়নি যেখানে এসির ঠান্ডা হাওয়া নেই, নরম বিছানা নেই, শহরের আলো নেই, আছে শুধু নিস্তব্ধতা, অন্ধকার আর এক অজানা ভয়। সকাল হওয়ার আগেই তার ঘুম ভেঙে গেল। অভ্যাস অনুযায়ী সে বিছানার পাশে ইন্টারকম খুঁজল, কিন্তু সেখানে কিছুই ছিল না। তখনই বাইরে থেকে মোরগের ডাক শোনা গেল, আর তার মনে হল যে সে এখন আর তার পুরনো জীবনে নেই। কিছুক্ষণ পর দরজায় হালকা শব্দ হল। আর্যের বৃদ্ধ পিসিমা, যিনি পাশের বাড়িতেই থাকতেন, চা নিয়ে এলেন। বউ উঠে গেছে? এই নাও গরম চা, তিনি ভালোবেসে বললেন। অনন্যা কাপটির দিকে এমনভাবে তাকালো যেন সেটি কোনো অদ্ভুত জিনিস। সে ধীরে ধীরে এক চুমুক চা খেল এবং তক্ষুনি কাপটি নামিয়ে রাখল। এটা কেমন চা? এটা তো কোনো স্বাদই নেই, সে নাক কুচকে বলল। পিসিমা চুপ হয়ে গেলেন, হাসলেন এবং শুধু এটুকুই বললেন, আমাদের এখানে এমনই তৈরি হয় মা। কিন্তু অনন্যার মুখে ছিল স্পষ্ট ঘৃণা। তার মনে হচ্ছিল সে কোনো বাধ্যবাধকতায় বেঁচে আছে, বিবাহিত জীবনে নয়। দিন কাটতে লাগল, কিন্তু অনন্যার আচরণ বদলাল না। সে ঘরের কাজ করত না, কারো সাথে ঠিকমতো কথা বলত না। যদি আর্য মাঠ থেকে ফিরে ক্লান্ত হয়ে বলতো, কিছু খেয়েছ কি, তবে সে ব্যঙ্গ করে বলতো, এখানে খাওয়ার মতো কিছু আছে নাকি? সে প্রতিটি জিনিসে খুঁত ধরত। কখনো ঘর ছোট, কখনো কাপড় সস্তা, কখনো গ্রাম নোংরা। আর্য প্রতিবার চুপ হয়ে যেত। তার আশা ছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু প্রতিদিন অনন্যার কথাগুলো আরও তিক্ত হয়ে উঠছিল। একদিন গ্রামের কিছু মহিলা তার সাথে দেখা করতে এলেন। তারা নতুন বউকে দেখতে আর তার সাথে বন্ধুত্ব করতে এসেছিলেন, কিন্তু অনন্যা তাদের সাথে দেখা করতেই অস্বীকার করল। ভেতর থেকেই বলে দিল, আমি কারো সাথে দেখা করব না। মহিলারা হতাশ হয়ে ফিরে গেলেন। আর্য খুব লজ্জা পেল, কিন্তু তবুও সে অনন্যাকে কিচ্ছু বলল না। সেই রাতে সে শুধু এটুকুই বলল, তুমি চাইলে কিছুদিন পর আমরা শহরে যেতে পারি, আমি চেষ্টা করব। অনন্যার সঙ্গে সঙ্গে জ্বলে উঠল, আমার কোনো গরিবের দয়া চাই না, যদি শহরে যেতে হয় তবে নিজের ক্ষমতায় যাব, তোমার সাথে নয়। তার কথাগুলো আর্যের বুকে তীরের মতো বিঁধল, কিন্তু সে মাথা নিচু করে নিল। সম্ভবত সে প্রথমবার বুঝতে পারছিল টাকা না থাকার যন্ত্রণা কি, যখন কেউ আপনাকে মানুষ বলে গণ্য করে না। কিছুদিন পর ঝগড়া আরও বেড়ে গেল। কথায় কথায় চিৎকার, ব্যঙ্গ করা, অপমান করা, ঘরের পরিবেশ ভারী আর দমবন্ধ করা হয়ে উঠল। আর্যের বাবাও এসব দেখে খুব কষ্টে থাকতেন। তার মনে হতো তার ছেলে সুখী নয়। অবশেষে সেই দিনটি এলো যখন সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। একটি ছোট বিষয়ে অনন্যা রেগে গিয়ে বলল, বাস, অনেক হয়েছে, আমি এখন এক মুহূর্তেও এখানে থাকব না। আর্য শান্ত স্বরে জিজ্ঞেস করল, তাহলে তুমি কি চাও? অনন্যা কোনো দ্বিধা ছাড়াই জবাব দিল, ডিভোর্স। এই শব্দটি শুনে যেন সময় থমকে গেল। আর্য কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না যে সে সত্যি এটা বলেছে। তারপর সে খুব ধীরে বলল, যদি এটাই তোমার খুশি হয় তবে তাই হোক। তার কণ্ঠে যন্ত্রণা ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। কয়েকদিনের মধ্যেই আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেল। অনন্যা শহরে ফিরে গেল সেই কাপুর ভিলাতে যেখান থেকে সে এসেছিল। সে চলে যেতেই ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আর্য কয়েকদিন কাজে গেল না। সে শুধু চুপচাপ বসে থাকত, যেন ভেতর থেকে ভেঙে পড়েছে। কিন্তু জীবন থেমে থাকে না। এক সকালে সে উঠল, বাবার পা ছুঁয়ে বলল, এখন আমি কেঁদে নয়, কাজ করে দেখাব। সেদিন পর থেকে সে নিজেকে পুরোপুরি কাজে উজাড় করে দিল।
সকালে মাঠে কাজ করত, দুপুরে শহরে গিয়ে মজুরি করত, রাতে দেরিতে ফিরত। ধীরে ধীরে সে নির্মাণ কাজ শিখে নিল, ইট, সিমেন্ট, ম্যাপ, ঠিকাদারি সব কিছু। বছরের পর বছর কেটে গেল, তার পরিশ্রম ফল দিতে শুরু করল। সে মজুর থেকে মিস্ত্রি হল, তারপর ঠিকাদার এবং অবশেষে নিজের ছোট্ট একটি কনস্ট্রাকশন কোম্পানি শুরু করল। মানুষ তার সততা আর পরিশ্রমে মুগ্ধ ছিল। কাজ বাড়তে লাগল, টাকা আসতে লাগল, আর সেই ছেলে, যাকে একসময় গরিব কৃষক বলা হয়েছিল, এখন শহরে একজন সফল বিল্ডার হিসেবে পরিচিতি পেল। বহু বছর পর ইন্দোরের এক অভিজাত এলাকায় এক বিশাল অট্টালিকা তৈরি হল। উঁচু দেওয়াল, বড় গেট, ভেতরে সুন্দর বাগান। সেই বাড়ির বাইরে নেম প্লেট লাগানো ছিল, আরিয়া সিং। কিন্তু সেই বিশাল বাড়ির ভেতরও এক অদ্ভুত শূন্যতা ছিল। রাতে যখন সব আলো নিভে যেত, সে প্রায়ই ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। তার কাছে এখন সব কিছু ছিল, টাকা, সম্মান, সাফল্য, কিন্তু মনের কোনো এক কোণে এক অপূর্ণ গল্প এখনও বেঁচে ছিল। তার কখনো কখনো মনে পড়ত যে সেদিন যদি সব কিছু আলাদা হতো, যদি অনন্যা তাকে একটি সুযোগ দিত, তবে হয়তো তার জীবনও আলাদা হতো। কিন্তু এখন তা শুধুই স্মৃতি হয়েছিল। সে নিজেকে বুঝিয়ে নিয়েছিল যে কিছু সম্পর্ক কপালে থাকে না, আর সেই চিন্তা নিয়েই সে চোখ বন্ধ করল, যেন অতীতকে চিরতরে কবর দিয়ে দিতে চায়। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে জীবন শীঘ্রই এমন এক মোড় নিতে চলেছে যেখানে সেই অতীতই একবার তার সামনে এসে দাঁড়াবে। ওদিকে অনন্যার জীবনও সেই দিনের পর তেমন থাকেনি যেমনটা সে ভেবে এসেছিল। ডিভোর্সের পর যখন সে কাপুর ভেলাতে ফিরল, তার মনে হয়েছিল সে আবার তার পুরনো আরাম আয়েশের দুনিয়ায় ফিরে এসেছে। সেই বড় ঘর, সেই কাজের লোক, সেই দামি জিনিসপত্র। কিন্তু এখন ঘরে আগের মতো উষ্ণতা ছিল না। বাবার চোখে যে ভালোবাসা আর গর্ব থাকত, তার জায়গায় এখন ছিল এক গভীর নীরবতা। রাজ কাপুর তাকে কিছু বলেননি, শুধু এটুকুই বলেছিলেন, যা তোমার সঠিক মনে হয়েছে তুমি তাই করেছ। কিন্তু সেই শান্ত কণ্ঠে যে যন্ত্রণা ছিল, তা অনন্যাকে বহু রাত ঘুমাতে দিত না। মাও আগের মতো হাসতেন না, শুধু আনুষ্ঠানিক কথা বলতেন আর নিজের ঘরে চলে যেতেন। সময় ধীরে ধীরে কাটতে লাগল। অনন্যা নিজেকে পার্টি, বন্ধু আর শপিংয়ে ডুবিয়ে রাখল, যাতে সে নিজের সিদ্ধান্তের কথা না ভাবে। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। এক রাতে রাজ কাপুর আর তার স্ত্রী কোনো বিজনেস মিটিং থেকে ফিরছিলেন, তখনই তাদের গাড়ির এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফোন আসতেই অনন্যার দুনিয়া যেন সেখানেই থমকে গেল। হাসপাতালের সাদা করিডর দিয়ে দৌড়াতে দৌড়াতে সে যখন আইসিইউর বাইরে পৌঁছাল, ডাক্তার মাথা নিচু করে বললেন, আমরা সব রকম চেষ্টা করেছি। বাকি কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছালই না। কয়েক ঘণ্টার মধ্যেই সেই মেয়েটি, যার মাথায় সব সময় বাবা মায়ের ছায়া ছিল, সে পুরোপুরি একা হয়ে গেল। অন্ত্যেষ্টিক্রিয়ার পর ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বিশাল ঘরগুলোতে এখন শুধু পদশব্দ প্রতিধ্বনিত হতো। অনন্যা অনেক সময় রাতে উঠে মাকে ডাকত, তারপর নিজেই কেঁদে ফেলত। সে প্রথমবার অনুভব করল যে টাকা থাকা সত্ত্বেও মানুষ কতটা একা হতে পারে। কিন্তু আসল ধাক্কাটা এখনও বাকি ছিল। কিছুদিন পরই তার বড় ভাই রাহুল আর তার স্ত্রী পুরোপুরি ঘরের কাজকর্ম সামলাতে শুরু করল। প্রথমে অনন্যার মনে হয়েছিল এটা স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে তাদের আচরণ বদলে গেল। তারা তার থেকে দূরত্ব তৈরি করতে লাগল, তার কথা এড়িয়ে যেতে লাগল এবং ঘরের সিদ্ধান্তে তাকে সামিলই করত না। একদিন রাহুল তাকে ডেকে কিছু কাগজে সই করতে বলল। এটা শুধু সম্পত্তির কিছু লিগ্যাল ডকুমেন্ট, আনুষ্ঠানিকতা মাত্র, সে স্বাভাবিকভাবে বলল। অনন্যা তখন মানসিকভাবে অত্যন্ত দুর্বল ছিল। সে না পড়েই সই করে দিল। সে কি জানত যে ওই কাগজগুলোই তার জীবন কেড়ে নেবে? কয়েক সপ্তাহ পর রাহুল পরিষ্কার ভাষায় বলে দিল, এই বাড়ি এখন আমাদের, তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। অনন্যার মনে হল যেন সে ভুল শুনেছে। কি মানে? এটা বাবার বাড়ি, আমাদের বাড়ি, সে কাঁপানো গলায় বলল। রাহুল ঠান্ডা স্বরে বলল, বাবা সব কিছু আমার নামে করে দিয়ে গিয়েছিলেন, আর তুমি নিজে সই করে বাকি অধিকারও ছেড়ে দিয়েছ। তার স্ত্রী পেছনে দাঁড়িয়ে হাসছিল। সেদিন অনন্যা অনেক কাঁদল, অনেক কাকতি মিনতি করল, কিন্তু কারও মন গলল না। অবশেষে তাকে নিজের ঘর থেকেই বের করে দেওয়া হল।
সে যখন বাইরে দাঁড়িয়েছিল তার হাতে ছিল শুধু একটি ছোট ব্যাগ। সেই মেয়েটি যে একসময় কোটি টাকার মালিক ছিল, আজ সে গৃহহীন। সে ভেবেছিল বন্ধুরা সাহায্য করবে, আত্মীয়রা পাশে দাঁড়াবে, কিন্তু সবাই কোনো না কোনো বাহানা দিয়ে দিল। কিছুদিন সে হোটেলে থেকে চেষ্টা করল সব ঠিক করার, কিন্তু টাকা দ্রুত শেষ হয়ে গেল। অবশেষে একদিন তার কাছে থাকার মতো জায়গাও রইল না। ধীরে ধীরে তার অবস্থা এমন হল যে তাকে রাস্তায় রাত কাটাতে হতে লাগল। ক্ষুধায় পেট জ্বলত, শরীর ভেঙে পড়ত, আর মানুষ ঘৃণার নজরে তাকাত। যে মেয়েটি একসময় গরিবদের বোঝা মনে করত, আজ সে নিজেই মানুষের সামনে হাত পাততে বাধ্য হল। শুরুতে সে খুব লজ্জিত হতো, কিন্তু যখন অনেক দিন কিছু খাওয়ার মতো পেল না, তখন সে কাঁপানো হাতে প্রথমবার ভিক্ষা চাইল। সেই মুহূর্তে তার মনে হল যেন তার সব অভিমান, সব পরিচয় ধুলোয় মিশে গেছে। চোখের জল আপনিই পড়তে লাগল, কিন্তু পেটের আগুন তো জল দিয়ে নেভে না। দিনগুলো সপ্তাহে বদলে গেল। তার জামাকাপড় ছিঁড়ে গেল, মুখ শুকিয়ে গেল, চুল উস্কো খুস্কো হয়ে গেল। এখন আর কেউ তাকে চিনতে পারত না যে এটি সেই অনন্যা কাপুর যে একসময় কাপুর ভিলার রানী ছিল। একদিন খুব কড়া রোদ ছিল। সে বহু ঘণ্টা কিছু না খেয়ে ঘুরে বেড়াচ্ছিল। পায়ে ফোঁসকা পড়ে গিয়েছিল, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। হাঁটতে হাঁটতে সে শহরের এক অত্যন্ত ধনী এলাকায় পৌঁছে গেল, যেখানে বড় বড় অট্টালিকা ছিল, পরিষ্কার রাস্তা ছিল, আর প্রতিটা বাড়ির বাইরে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। তার শুধু এটুকু মনে আছে যে সে একটি বড় গেটের কাছে পৌঁছাল। কয়েক কদম আরও হাঁটল, এবং তারপর হঠাৎ মাটিতে পড়ে গেল। গার্ড ভয় পেয়ে গেল। সে ভেতরে ইন্টারকমে খবর দিল, স্যার, বাইরে এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পরই গেট খুলল, আর এক ব্যক্তি দ্রুত বাইরে এলো। সে দেখল ওই মহিলাকে, যে ধুলোয় মাখা ছিল। মুখ চেনা যাচ্ছিল না। সে নিচু হয়ে তাকে তোলার চেষ্টা করল। তখনই তার নজর ওই মুখের উপর পড়ল, এবং সে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার ঠোঁট থেকে ধীরে করে বেরিয়ে এলো, অনন্যা। তার বিশ্বাসই হচ্ছিল না যে এটি সেই মেয়ে যে একসময় তাকে অবজ্ঞা করেছিল, আর এখন তার কুঠির বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর্যের হাত কয়েক মুহূর্তের জন্য কেঁপে উঠল। অতীতের অসংখ্য স্মৃতি একসাথে তার মনে ভিড় করে এলো। সেই দিন যখন অনন্যা তাকে গরিব বলে প্রত্যাখ্যান করেছিল, সেই রাতগুলো যখন সে নীরবে কেঁদেছিল, আর সেই প্রতিজ্ঞা যা সে নিজের সাথে করেছিল যে আর কখনো পেছনে ফিরে তাকাবে না। কিন্তু সেই সময় মাটিতে পড়ে থাকা ওই দুর্বল ভেঙে পড়া মেয়েটি যেন সেই অনন্যা ছিল না। তার মুখে অহংকারের বদলে ছিল যন্ত্রণা, চোখের নিচে গভীর কালি, ঠোঁট শুকিয়ে গেছে, যেন জীবন তাকে পুরোপুরি নিংড়ে নিয়েছে। আর্য এক মুহূর্ত সময় নষ্ট না করে তাকে পাজাকোলা করে ভেতরে নিয়ে গেল। ডাক্তার ডাকা হল, ওষুধ দেওয়া হল, এবং কয়েক ঘণ্টা পর যখন অনন্যার জ্ঞান ফিরল, সে নিজেকে একটি পরিষ্কার বিছানায় দেখতে পেল। কয়েক মুহূর্ত সে বুঝতেই পারল না সে কোথায় আছে। ঘরের ছাদ, দেয়াল, জানলা দিয়ে আসা হালকা রোদ সব কিছু অচেনা ছিল। তখনই দরজা খুলল, আর আর্য ভেতরে ঢুকল। তাকে দেখেই অনন্যার চোখ বড় হয়ে গেল, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে সে কোনো স্বপ্ন দেখছে না। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আর্য কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর খুব শান্ত স্বরে বলল, তুমি নিরাপদ আছো, চিন্তা করো না। সেই কণ্ঠে না ছিল কোনো ব্যঙ্গ, না ছিল কোনো রাগ, ছিল শুধু এক সাধারণ মানবতা। অনন্যা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে? আর্য শুধু এটুকুই বলল, তুমি আমার বাড়ির বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলে। এটা শুনতেই অনন্যার মাথা নিচু হয়ে গেল। লজ্জা, অনুশোচনা আর যন্ত্রণা সব কিছু একসাথে তার মুখে ফুটে উঠল। পরবর্তী কয়েকদিন সে ওই বাড়িতেই রইল। কাজের লোক তার জন্য খাবার আনত, ওষুধ দিত, কিন্তু সে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারত না। প্রতিটি জিনিস তাকে তার অতীতের কথা মনে করিয়ে দিত। একদিন সে জানলা দিয়ে বাইরে দেখল, শ্রমিকরা কাজ করছে, ইঁট তুলছে, ঘাম ঝরাচ্ছে, আর সেই মানুষটি যাকে সে একসময় দরিদ্র বলে তুচ্ছ করেছিল, এখন তাদের মালিক হয়ে তাদের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তবুও তাদের মতোই পরিশ্রম করছে। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে আসল ধনবান হওয়া কি। তার ভেতর কিছু একটা ভেঙে যাচ্ছিল, আর নতুন কিছুর জন্ম নিচ্ছিল। ধীরে ধীরে সে নিজে থেকে ছোট ছোট কাজ করতে শুরু করল। প্রথমে নিজের বিছানা নিজে ঠিক করা, তারপর রান্নাঘরে গিয়ে জল নেওয়া,
একদিন সে কাজের মেয়েকে বলল, আজ কি রান্নাটা আমি করে দেব? সবাই অবাক হয়ে গেল। আর্য কিছু বলল না, শুধু দূর থেকে দেখছিল। সে বুঝতে চাইছিল যে এই পরিবর্তন কি সত্যিই মন থেকে নাকি পরিস্থিতির চাপে। অনেক সময় অনন্যা রাতে একা বসে কাঁদত, নিজের পুরনো কথাগুলো মনে করে নিজেকে ঘৃণা করত। এক সন্ধ্যায় সে আর্যের কাছে এলো এবং কান্নায় ভেঙে পড়ল। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কখনো বুঝতেই পারিনি। তার কণ্ঠস্বর বুঝে আসছিল। আর্য তাকে কাঁদতে দিল, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। সে শুধু এটুকুই বলল, ক্ষমা কথা দিয়ে নয়, সময় দিয়ে প্রমাণ হয়। সময় কাটতে লাগল। অনন্যা এখন আর আগের মতো নেই। সে সাধারণ কাপড় পরে, শ্রমিকদের সাথে বসে খাবার খায়, অভাবীদের সাহায্য করে। তার মুখে এখন সেই কৃত্রিম চকমক নেই, বরং আছে এক সত্যিকারের শান্তি। একদিন আর্য তাকে সেই ছোট মন্দিরে নিয়ে গেল যেখানে তার মা যেতেন। সেখানে খুব কম লোক ছিল, কোনো হট্টগোল নেই, কোনো লোক দেখানো নেই। আর্য পুরোহিত মশাইয়ের সাথে কিছু কথা বলল, তারপর অনন্যার দিকে ফিরে বলল, যদি তুমি সত্যিই নতুন জীবন শুরু করতে চাও তবে আমি প্রস্তুত। অনন্যার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে কোনো কথা না বলে মাথা নিচু করে নিল। সেই সাদামাটা পরিবেশে কোনো জাঁকজমক ছাড়াই দুজনে আবার একে অপরের হাত ধরল। এবার বাধ্য হয়ে নয়, বরং বোঝাপড়া আর সম্মানের সাথে। সময়ের সাথে তাদের জীবন বদলে গেল। ঘরে হাসি ফিরে এলো, কিন্তু এখন তাতে অহংকার ছিল না। অনন্যা প্রায়ই বলত, সেদিন যদি সবকিছু কেড়ে না নিত তবে হয়তো আমি নিজেকে কখনো চিনতেই পারতাম না। আর্য শুধু হাসত। সে জানত যে জীবন তাদের অনেক কঠিন পথ পার করিয়ে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। এখন তাদের কাছে শুধু টাকা নয়, বরং ছিল এক সত্যিকারের জীবনসঙ্গী। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে টাকা মানুষকে বড় বানায় না, বরং তার ব্যবহার আর বিনয় তাকে মহান বানায়। অহংকার আমাদের উঁচুতে দেখাতে পারে, কিন্তু সবচেয়ে বেশি আছাড় মারার কারণও সেটিই। যতক্ষণ আমাদের কাছে সব থাকে আমরা অন্যের যন্ত্রণা দেখতে পাই না, কিন্তু যখন জীবন মোড় নেয় তখন সেই যন্ত্রণাই আমাদের মানুষ বানিয়ে দেয়। সত্যিকারের সম্পর্ক বাধ্যবাধকতার থেকে নয়, বরং বোঝাপড়া আর সম্মান থেকে তৈরি হয়। এখন আপনি বলুন, আপনি যদি আর্য সিংয়ের জায়গায় হতেন তবে কি আপনিও আপনার সাথে এত অন্যায় করা মানুষকে দ্বিতীয় সুযোগ দিতেন, নাকি অতীত মনে রেখে তাকে চিরতরে দূরে সরিয়ে দিতেন? আপনার চিন্তাধারা কি বলে? প্রতিশোধ নেওয়া সঠিক নাকি ক্ষমা করা? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনার এই রকম সত্য এবং হৃদয়স্পর্শী গল্প পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ হতে পারে এই গল্পটি কারো চিন্তা বদলে দেবে, কারো অহংকার ভেঙে দেবে, বা কোনো ভেঙে পড়া মনকে নতুন করে বাঁচার পথ দেখাবে। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।